মাদ্রাসার ছাত্রী নুসরাতকে হত্যায় জড়িতরা কেউ ছাড় পাবে না জানালেন প্রধানমন্ত্রী। বললেন, নিন্দা জানানোর ভাষা নেই। নুসরাতকে পুড়িয়ে হত্যা মামলায় নুরুদ্দিন সহ গ্রেফতার ৩। হত্যাকাণ্ড পরিকল্পিত বলছে মানবাধিকার কমিশন। খালেদা জিয়ার প্যারোল নিয়ে দ্বিধাদ্বন্দ্বে বিএনপি। প্রতিহিংসার রাজনীতির কারণে মিলছে না মুক্তি, অভিযোগ নেতাদের। এবং জয়পুরহাটের বানিয়াপাড়ায় যাত্রীবাহী বাস উল্টে খাদে, ৫ নারী সহ নিহত ৮, আহত কমপক্ষে ২০ জন। আসসালামু আলাইকুম, স্বাগত জানাচ্ছি আরটিভি সন্ধ্যার সংবাদে। শুনছিলাম মার্কেন্টাইল ব্যাংক সংবাদ শিরোনাম। গোটা সংবাদ জুড়ে আমরা দুজন থাকছি। আমি তানজিয়া জুথি এবং একই সাথে আছি আমি সাফিনা। এবারে বিস্তারিত। ফেনীর মাদ্রাসা ছাত্রী নুসরাত জাহান রাফিকে পুড়িয়ে হত্যা মামলায় পৌর কাউন্সিলর সহ ৩ আসামিকে গ্রেপ্তার করেছে পিবিআই। এরা হলেন মামলার অন্যতম আসামি সোনাগাজী পৌর কাউন্সিলর মাকসুদুল আলম, তার সহযোগী জাবেদ হোসেন এবং নুরুদ্দিন। মাদ্রাসার অধ্যক্ষ সিরাজউদ্দৌলার মুক্তির দাবিতে অনুষ্ঠিত মানববন্ধনে নেতৃত্ব দেন নুরুদ্দিন। পিবিআই জানায়, সকাল ১১টার দিকে ময়মনসিংহ জেলার ভালুকার সিড স্টোর এলাকা থেকে নুরুদ্দিনকে গ্রেপ্তার করা হয়। অপরদিকে ঢাকা থেকে মাকসুদুল আলম এবং চট্টগ্রাম থেকে জাবেদকে গ্রেপ্তার করা হয়। বর্তমানে তারা পুলিশ ব্যুরো অফ ইনভেস্টিগেশন পিবিআই এর হেফাজতে রয়েছে। রিমান্ডের আবেদন জানিয়ে তাদের আদালতে নেওয়া হতে পারে। গত ৬ এপ্রিল মাদ্রাসার ছাদে ডেকে নিয়ে ওই ছাত্রীর গায়ে আগুন দেয় দুর্বৃত্তরা। মাদ্রাসা শিক্ষার্থী নুসরাত হত্যার সঙ্গে জড়িতরা কেউ ছাড় পাবে না বলে আবারও হুঁশিয়ারি করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বিকেলে নিজ বাসভবন গণভবনে আওয়ামী লীগের উপদেষ্টা পরিষদের বৈঠকে এর জন্য সংশ্লিষ্টদের প্রয়োজনীয় দ্রুত ব্যবস্থা নেওয়ার নির্দেশনাও দিয়েছেন তিনি। ধরা পড়ছে, আরো ধরা পাবে, আর ছাড়া পাবে না, এটা আমরা এদের ছাড়বো না। এবং আমি মনে করি দৃষ্টান্তমূলক শাস্তি তাদের পেতে হবে, কারণ এই ধরনের ঘটনার জন্য আর কেউ না ঘটায়। তবে দুর্ভাগ্য আমাদের যে এই অগ্নি সন্ত্রাসটা সৃষ্টি করলো বিএনপি। এদিকে ছাত্রী হত্যার ঘটনা খতিয়ে দেখতে ঘটনাস্থল পরিদর্শন করেছে জাতীয় মানবাধিকার কমিশনের কর্মকর্তারা। সকালে ফেনীর সোনাগাজীর ইসলামিয়া ফাজিল মাদ্রাসায় যান তারা। এ সময় মাদ্রাসার ছাদ ঘুরে দেখার পাশাপাশি কয়েকজন শিক্ষকের সঙ্গে কথা বলেন কর্মকর্তারা। এছাড়া প্রতিনিধি দলটি নুসরাতের পরিবার, বান্ধবী ও পুলিশ কর্মকর্তাদের সাথে কথা বলেন। পরে কমিশনের পরিচালক আল মাহমুদ ফয়জুল কবির সাংবাদিকদের বলেন, যৌন হয়রানির অভিযোগ ওঠার পরপরই অধ্যক্ষের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হলে হয়তো আগুন দেওয়ার মতো ঘটনা ঘটত না। এ সময় জড়িতদের দৃষ্টান্তমূলক বিচারও চান তিনি। ওই সময় যদি তার বিরুদ্ধে স্টেপ নেওয়া হতো তাহলে হয়তো আজকের এই ঘটনাটা হতো না। তা আমরা মনে করি যে এইবার অন্তত মানে বেটার লেট দেন নেভার। যদি এখনো তাকে উপযুক্ত শাস্তি দেওয়া যায় তাহলে এই মাদ্রাসার ছাত্রীরা অন্তত একটা মানে দৃষ্টান্তমূলক শাস্তির কারণে নিরাপত্তার মধ্যে চলে আসবে। মাদ্রাসার ছাত্রী নুসরাত হত্যাকাণ্ডের ঘটনায় দোষীদের সর্বোচ্চ শাস্তি হবে বলে আশা প্রকাশ করেছেন তথ্যমন্ত্রী ডক্টর হাসান মাহমুদ। সকালে চট্টগ্রামের টাইগার পাসের কনফারেন্স হলে এক অনুষ্ঠান শেষে সাংবাদিকদের বলেন, আইনি প্রক্রিয়ায় সরকারের পক্ষ থেকে সর্বোচ্চ সহায়তা করা হবে। এ ধরনের ঘটনার যেন পুনরাবৃত্তি না হয় সে ব্যাপারেও সবাইকে সচেতন থাকতে হবে। এ সময় বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়াকে মুক্ত করতে হলে বিএনপিকে আইনি পথে যেতে হবে বলেও মন্তব্য করেন মন্ত্রী। মাননীয় প্রধানমন্ত্রী ইতিমধ্যেই যারা তদন্তকারী সংস্থা থেকে শুরু করে সবাইকে নির্দেশনা দিয়েছেন। আপনারা জানেন হাইকোর্ট থেকেও একটি নির্দেশনা এসছে। আমি দৃঢ়ভাবে বিশ্বাস করি এটির সর্বোচ্চ শাস্তি হবে। নুসরাত হত্যার সঙ্গে জড়িতদের বিচার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে জাতীয় প্রেস ক্লাবের সামনে মানববন্ধন করেছে নিরাপদ নোয়াখালী চায় নামের একটি সংগঠন। এতে নোয়াখালীর বিভিন্ন সামাজিক সাংস্কৃতিক সংগঠনের নেতাকর্মীরা যোগ দেন। বক্তারা বলেন, নুসরাতকে পরিকল্পিতভাবে হত্যা করা হয়েছে। যৌন হয়রানির অভিযোগ থানায় করা হলেও ব্যবস্থা নেয়নি প্রশাসন। নুসরাতকে যারা উত্ত্যক্ত করেছে তাদেরও শাস্তির দাবি জানানো হয় এই মানববন্ধনে।
ধানমন্ডির ৩২ নম্বরে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে শ্রদ্ধা জানিয়েছেন ভুটানের প্রধানমন্ত্রী লটে শেরিং। বেলা ১২টায় শ্রদ্ধা জানানোর পর কিছু সময় নীরবে দাঁড়িয়ে থাকেন তিনি। বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণের পর ভুটানের প্রধানমন্ত্রী বঙ্গবন্ধু জাদুঘর পরিদর্শন করেন। এরপর তিনি পরিদর্শন বইয়ে মন্তব্য লেখেন এবং স্বাক্ষর করেন। এর আগে সাভার স্মৃতিসৌধে মহান মুক্তিযুদ্ধের শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করে দিনের কর্মসূচি শুরু করেন লোটে শেরিং। 4 দিনের সরকারি সফরে সকাল 8টা 20 মিনিটে ঢাকায় পৌঁছান ভুটানের প্রধানমন্ত্রী। রয়্যাল ভুটান এয়ারলাইন্সে করে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছানোর পর তাকে স্বাগত জানান প্রধানমন্ত্রী শেখ হাসিনা। ভুটানের প্রধানমন্ত্রীকে দেয়া হয় গার্ড অফ অনার। দুপুরে বাড়িধারায় ভুটান দূতাবাস যাবেন তিনি। বিকেলে সবুজবাগে বুদ্ধিস্ট মনাস্তেরি কমপ্লেক্স যাবেন। এরপর পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে বৈঠক করবেন। কাল সকাল 10টায় প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে বৈঠক হবে। বাংলাদেশ সফরকালে পহেলা বৈশাখের অনুষ্ঠানে অংশ নেবেন ভুটানের প্রধানমন্ত্রী। খালেদা জিয়ার পেরোল নিয়ে দ্বিধা বিভক্ত বিএনপি। দলের একটি অংশ তার পেরোল চাইলেও অন্যটি চাইছে আন্দোলনের মাধ্যমে মুক্ত করতে। সরকারের অনড় অবস্থানের কারণে আন্দোলন ছাড়া শিগগিরই খালেদার মুক্তির সম্ভাবনা দেখছেন না হাফিজউদ্দিন আহমেদ। যদিও গয়েশ্বর চন্দ্র রায় মনে করেন মুক্তি পাওয়া যে কোনো মানুষের অধিকার। প্রতিহিংসার রাজনীতির কারণে খালেদা জিয়ার মুক্তি মিলছে না বলেও মনে করেন তিনি। মাইদুর রহমান রুবেলের রিপোর্টে এ বিষয়ে বিস্তারিত থাকছে। গেল বছরের ফেব্রুয়ারিতে দুর্নীতির এক মামলায় দণ্ডপ্রাপ্ত হয়ে 1 বছরেরও বেশি সময় ধরে কারাভোগ করছেন বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া। অসুস্থ হয়ে তৃতীয় দফায় চিকিৎসাধীন বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ে। কারাগারে তার ব্যবহারের সকল জিনিসপত্র স্থানান্তর করা হয়েছে হাসপাতালে। এ অবস্থায় প্যারোলে মুক্তি নিয়ে খালেদা জিয়া বিদেশে যাচ্ছেন এমন গুঞ্জন এখন সর্বত্র। তাকে সরকার প্যারোলে মুক্তি দেওয়ার কোনো চিন্তা ভাবনা করছে এটি নয়। কিন্তু বেগম খালেদা জিয়া যদি আবেদন করেন তাহলেই কিন্তু সেটি বিবেচনার সুযোগ আছে। তার আগে তো তাকে এইভাবে মুক্তি দেওয়ার কোনো কারণও নেই, কোনো প্রয়োজনও নাই। বিএনপির 6 এমপির শপথ গ্রহণের শর্তে খালেদা জিয়ার মুক্তি কিংবা প্যারোলের খবর রাজনৈতিক অঙ্গনে সরগরম বেশ কিছুদিন ধরে। দলের প্রধানকে সুস্থ করতে যে কোনো উপায়ে খালেদা জিয়ার মুক্তি চান বিএনপির মুখপাত্র। যে কোনো মূল্যেই দেশ ও নেত্রীকে মুক্ত করতে হবে। প্যারোলে মুক্তির বিষয়ে প্রকাশ্য বিরোধিতা করলেও এই সিদ্ধান্ত খালেদা জিয়ার উপরে ছেড়ে দিতে চান তারা। বেগম খালেদা জিয়ার মুক্তি প্যারোলে তো হওয়ার প্রয়োজন নাই। অ্যাটলিস্ট তার মুক্তি তো জামিনেই হইতে পারে। আমরা নিঃশর্ত মুক্তি চাচ্ছি, কিন্তু আমি ধরে নিলাম যে মামলার দণ্ডাদেশগুলি কার্যকর রেখেও জামিন পাওয়ার অধিকার বা জামিন পাওয়ার কনভেনশন অনেক দৃষ্টান্ত আছে। তারপরে চিকিৎসার ব্যাপারে প্রত্যেকটা নাগরিকই তো চিকিৎসা পাওয়ার সুযোগ আছে, অধিকারও আছে। প্যারোলে মুক্তির ব্যাপারে এই সিদ্ধান্তটি আমাদের চেয়ারপারসন বেগম জিয়া নিজেই নেবেন। তার সুস্থতাই আমাদের কাছে টপ প্রায়োরিটি। তো আমি আশা করি এই ব্যাপারে তিনি সঠিক সিদ্ধান্ত নেবেন। এ ব্যাপারে আমাদের কিছু বলার নেই। বয়স ও শারীরিক অবস্থা বিবেচনায় খালেদা জিয়ার জামিন হওয়া উচিত বলে মনে করেন বিএনপি নেতারা। এটার বিপক্ষে কিন্তু আমি না। একটা মানুষের চিকিৎসা তার বাঁচার জন্য যা করণীয় তারা করছে, তো এই বিষয়টা উদাহরণস্বরূপ একজনের জন্য সীমাবদ্ধ থাকবে কেন? এটা সকলের জন্য তো উন্মুক্ত থাকা প্রয়োজন আছে। সরকারি ব্যয়ভারের সীমাবদ্ধতা থাকলে সেখানে যার চিকিৎসা হবে তাকে সেইটা ব্যয়ভারটা বহন করতে হবে। সেগুলোও কিন্তু আমরা সরকারকে অবগত করছি। এই ক্ষেত্রে আমাদের আপত্তি। বর্তমান সরকার যেভাবে প্রতিহিংসা চরিতার্থ করছে, তার শিগগির মুক্তির কোনো সম্ভাবনা আমরা দেখছি না। সুতরাং একমাত্র রাজপথে তীব্র গণ আন্দোলনের মাধ্যমেই তাকে মুক্ত করা সম্ভব। যে কোনো উপায়ে মুক্তি নিয়ে খালেদা জিয়া লন্ডন অথবা সৌদি আরবে চিকিৎসার জন্য যেতে প্রস্তুত এমন গুঞ্জন যেমন শোনা যাচ্ছে, তেমনি খালেদা জিয়ার সঙ্গে কারাগারে থাকা গৃহপরিচারিকা ফাতেমার পাসপোর্ট করার গুঞ্জনও ছড়িয়েছে গণমাধ্যমে। মাইদুর রহমান রুবেল, আরটিভি, ঢাকা। শুধু মুখে না বলে খালেদা জিয়ার মুক্তির জন্য কর্মীদের রাজপথে জোরালো আন্দোলনে নামার আহ্বান জানিয়েছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান। বলেন, মুখে নয়, কাজে দেখাতে পারলেই পতন হবে সরকারের, মুক্তি পাবেন খালেদা জিয়া। খালেদা জিয়ার কিছু হলে নেতাদের কোনো মূল্যায়ন থাকবে না বলেও মনে করেন তিনি। সম্প্রতি বিএনপির অনুষ্ঠানে কর্মী উপস্থিতি কম থাকায় ভৎসনাও করেন নজরুল ইসলাম খান। কর্মীরা মাঠে নামলে সিনিয়র নেতারা নেতৃত্বে নেমেন বলেও জানান দলটির এই নেতা। জাতীয় প্রেস ক্লাবে এক অনুষ্ঠানে এসব কথা বলেন তিনি।
দেশনেত্রী বেগম খালেদা জিয়াকে মুক্ত করার জন্য যে কোনো আন্দোলন করতে আমাদের আগ্রহ আছে। মুখের কথা এবং আচরণ আমরা যখন একরকম করতে পারবো, পরিবর্তন তখনই আসবে। আজকে 72 বছর বয়সে আমাকেই সেই কাজ করতে বলেন না, আপনাদের কোনো দায়িত্ব আছে? আপনাদের সাথে না, আপনাদের সামনেই থাকবো, কিন্তু চলেন একসাথে নামি আমরা। দেশনেত্রীকে মুক্ত করতে হবে, তিনি দারুণভাবে অসুস্থ। পহেলা বৈশাখ উপলক্ষে ইউনেস্কোর সাংস্কৃতিক ঐতিহ্য মঙ্গল শোভাযাত্রার শেষ মুহূর্তের প্রস্তুতি চলছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের চারুকলা অনুষদে। অন্যদিকে বর্ষবরণের অন্যতম ঐতিহ্য রমনা বটমূলে ছায়ানটের অনুষ্ঠানের চূড়ান্ত অনুশীলন চলছে। পয়লা বৈশাখের অনুষ্ঠানের নিরাপত্তায় অন্যান্য আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর মতো র্যাবের পক্ষ থেকেও নিশ্ছিদ্র নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হয়েছে। বিস্তারিত জানাচ্ছেন আতিকা রহমান। পয়লা বৈশাখের মঙ্গল শোভাযাত্রা 30 বছর পূর্তি হবে এবছর। বাঙালির প্রাণের উৎসব বৈশাখকে বরণ করে নিতে চারুকলা এখন উৎসবের আমেজ। চলছে মঙ্গল শোভাযাত্রার চূড়ান্ত প্রস্তুতি। ইউনেস্কো সাংস্কৃতিক ঐতিহ্যের স্বীকৃতি পাওয়ার পর থেকে এই শোভাযাত্রা পেয়েছে ভিন্ন মাত্রা। আমি বরাবরই খুব পছন্দ করি চারুকলাতে আসতে। প্রতি বছর আমি দেখতে আসি এই যে এত রঙিন, চারিদিকে এত রঙিন রং আর এত সুন্দর উৎসব মুখর একটা পরিবেশ, আমার সবসময় আসতে খুব ভালো লাগে। We're honored to be here. The art is wonderful and it's very happy, and today is her birthday, so I think it's made just for her today. শোভাযাত্রার এবারে স্লোগান মস্তক তুলিতে দাও অনন্ত আকাশে। শোভাযাত্রার প্রায় 90% কাজ শেষ করেছে চালু করা শিক্ষার্থীরা। মূল আকর্ষণ থাকছে বড় পাখি ও ছানা, হাতি, মাছ, বক, জাল ও জেলে, ট্যাপা পুতুল, মা ও শিশু এবং গরুর 8টি শিল্প কাঠামো। আমরা মুখোশে বেশ ভালো সাড়া পেয়েছি। গত পরশু এবং গতকালকে আমাদের বেশ ভালো বিক্রি হয়েছে। বিশ্ববাসীর দরবারে আমরা আমাদেরকে উপস্থাপন করতে চাচ্ছি, কারণ যেহেতু এটা একটা আন্তর্জাতিক হেরিটেজ হিসেবে সম্পন্ন হয়েছে, তো আমরা বিশ্ববাসীর দরবারে দেখাবো যে আমাদের বাঙালিয়ানা, আমাদের ঐতিহ্য। পয়লা বৈশাখের অন্যতম ঐতিহ্য রমনা বটমূলে ছায়ানটের বর্ষবরণের আয়োজন। ধানমন্ডিতে ছায়ানট ভবনে অনুশীলনে ব্যস্ত সময় পার করছেন শিল্পীরা। লোকসঙ্গীত, রবীন্দ্র নজরুল, পঞ্চকবি সহ দেশে বিদেশে হত্যা, নির্যাতন, ধর্ষণ, জঙ্গিবাদকে দূরে ঠেলে মঙ্গল কামনায় গান কবিতায় সাজানো হচ্ছে এবারের পরিবেশনা। সামাজিক সকল অনাচারের বিরুদ্ধে মানুষের মনে শুভবোধ জাগ্রত হোক, এই আমাদের প্রতিপাদ্য। সেইভাবে গানগুলো সাজানো হয়েছে। সকালের সুরের কিছু গান থাকছে শুরুতে, তারপর হিংসা উন্মত্ত পৃথ্বী। এদিকে পয়লা বৈশাখের অনুষ্ঠানে অব্যবস্থাপনা ঠেকাতে র্যাবের মোবাইল কোর্ট মাঠে থাকবে। রমনা বটমূলে নিরাপত্তা ব্যবস্থা পরিদর্শন করে র্যাবের ভারপ্রাপ্ত মহাপরিচালক কর্নেল জাহাঙ্গীর আলম জানান, স্ট্রাইকিং ফোর্স হিসেবে বোম ডিসপোজাল ইউনিট, ডগ স্কোয়াড সহ র্যাবের প্রায় সব ধরনের নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হবে। বড় ভেন্যু যেগুলো, এগুলোতে আমাদের মোবাইল কোর্ট এর ব্যবস্থা রাখবো। যদি তাৎক্ষণিক কোনো ব্যবস্থা নিতে হয় তাহলে আমরা সেটি করব। আউটার পেরিমিটার পেট্রোল সবসময় থাকবে, এগুলো আমাদের ভেহিকেল পেট্রোল হিসেবে থাকবে। এছাড়াও আমাদের থাকবে মোটরসাইকেল পেট্রোল। পয়লা বৈশাখকে ঘিরে রমনা বটমূল ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের আশেপাশের এলাকায় নিশ্চিদ্র নিরাপত্তা বলয় তৈরি করেছে আইন শৃঙ্খলা বাহিনী। আতিকা রহমান, আরটিভি, ঢাকা। জয়পুরহাট সদরে যাত্রীবাহী বাস উল্টে খাদে পড়ে মারা গেছে 8 জন, আহত হন কমপক্ষে 20 জন। দুপুরে উপজেলার বানিয়াপাড়া পুলিশ বক্সের কাছে এ দুর্ঘটনা ঘটে। সদর থানা পুলিশ জানায়, বগুড়া থেকে ছেড়ে আসা জয়পুরহাটগামী বাসটি বানিয়াপাড়া পৌঁছলে নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে যায়। এতে ঘটনাস্থলেই 8 যাত্রী নিহত হন। এদের 5 জন নারী। দুর্ঘটনায় আহতদের উদ্ধার করে জয়পুরহাট জেলা আধুনিক হাসপাতালে নেওয়া হয়। অবস্থা আশঙ্কাজনক হওয়ায় এদের 8 জনকে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়েছে। ব্রেক ফেল করে হোক যেভাবে উল্টে যায়, ঘটনাস্থলে 8 জন নিহত এবং 25 থেকে 30 জন হসপিটালে। 5 জন মহিলা, 2 জন শিশু, এই পর্যন্ত আমি দেখলাম। সবগুলা মেয়ে মানুষ। সময় বাঁচাতে হজ যাত্রীদের ইমিগ্রেশন বাংলাদেশের হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরেই সম্পন্ন হবে। এ বিষয়ে সৌদি আরব ও বাংলাদেশ সম্মত হয়েছে বলে জানিয়েছেন ধর্ম প্রতিমন্ত্রী শেখ মোহাম্মদ আবদুল্লাহ। শুক্রবার সকালে মন্ত্রণালয়ের সভাকক্ষে সংবাদ সম্মেলনে এই বিষয়ে বিস্তারিত তুলে ধরেন তিনি। এই কার্যক্রমের অংশ হিসেবে হজ যাত্রীদের ইমিগ্রেশন সফল করতে দেশের 8টি বিভাগীয় শহরে ডিসি কার্যালয়ে হজ যাত্রীদের 10 আঙ্গুলের ছাপ নেওয়া হবে বলেও জানান ধর্ম প্রতিমন্ত্রী। হজ যাত্রীদের সব কার্যক্রম নির্বিঘ্নে করতে সরকার সর্বোচ্চ সচেষ্ট থাকবে বলেও জানান তিনি।
সৌদি আরবের জেদ্দায় যে ইমিগ্রেশন কাজ হতো সেই কাজটি ওই এক্সক্লুসিভ জোনে সম্পন্ন করা হবে। এক্সক্লুসিভ জোনের সব কার্যক্রম থাকবে সৌদি আরব নিয়োজিত টেকনিক্যাল দলের তত্ত্বাবধানে পরিচালিত হবে। এর ফলে বাংলাদেশের হজযাত্রীদের জেদ্দার বিমানবন্দরে ৬-৭ ঘন্টা অপেক্ষা করার বিড়ম্বনা লাঘব হবে। রাজধানীর নবাবপুর এলাকায় বিদ্যুতের নকল তার তৈরির 5টি কারখানা ও 4টি গোডাউনে অভিযান চালিয়েছে র্যাবের ভ্রাম্যমাণ আদালত। বৃহস্পতিবার রাতে অভিযান পরিচালনা করেন র্যাবের নির্বাহী ম্যাজিস্ট্রেট সারোয়ার আলম। এ সময় 5 জনকে গ্রেপ্তার করে 2 বছরের কারাদণ্ড এবং 8 লক্ষ টাকা জরিমানা করেন র্যাবের ভ্রাম্যমাণ আদালত। এছাড়াও গোডাউন ও কারখানা থেকে 3 কোটি টাকা মূল্যের নকল তার এবং তার তৈরির মালামাল জব্দ করে। মুক্তিযুদ্ধের চেতনার দেশকে এগিয়ে নিতে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের বর্তমান ও সাবেক শিক্ষার্থীরা যেন আগের মতো আগামী দিনেও কাজ করে সে আহ্বান জানিয়েছেন বিশ্ববিদ্যালয় এক্স স্টুডেন্ট ক্লাবের সভাপতি ও মাদক নিয়ন্ত্রণ অধিদপ্তরের মহাপরিচালক জামাল উদ্দিন। এ সময় তিনি দেশের জন্য নিজেদের বিলিয়ে দিতে সবাইকে অঙ্গীকার করান। সকালে মিরপুর ইনডোর স্টেডিয়ামে ক্লাবের পুনর্মিলনী অনুষ্ঠানে তিনি এ আহ্বান জানান। এ সময়ে ক্লাবের সাধারণ সম্পাদক মারুফ আহমদ মনসুর সহ বিশ্ববিদ্যালয়ের সাবেক ও বর্তমান শিক্ষার্থীরা অংশ নেন। দিনব্যাপী অনুষ্ঠানে মিরপুর ইনডোর স্টেডিয়ামে শিক্ষার্থীদের মিলন মেলায় পরিণত হয়। মুক্তিপণের দাবিতে নাটোরের বড়াইগ্রাম থেকে অপহৃত শিশু আবু আহমদকে 4 দিন পর গাইবান্ধা থেকে উদ্ধার করেছে পুলিশ। নাটোরের পুলিশ সুপার সাইফুল্লাহ আল মামুন জানান, নাটোরের বড়াইগ্রাম উপজেলার সেকেন্দার আলীর স্ত্রী শাহিদা বেগমের সঙ্গে ধর্ম ভাইয়ের সম্পর্ক তৈরি করে সিরাজগঞ্জের কড্ডা এলাকার ঈশান আহমেদ সোহাগ। এই সূত্র ধরে গত 7 এপ্রিল শাহিদার ছেলে 4র্থ শ্রেণীর ছাত্র বাবু আহমেদকে বেড়াতে নিয়ে যাওয়ার কথা বলে অপহরণ করে সোহাগ। পরে শাহিদার কাছে তার ছেলের জন্য 3 লাখ টাকা মুক্তিপণ দাবি করে। বুধবার গাইবান্ধা চরাঞ্চল থেকে বাবুকে উদ্ধার করে নাটোর পুলিশ। আটক হয় অপহরণকারী ও তার সহযোগী নার্গিস আক্তার ও নূরজাহান। জয়পুরহাটের কালাই উপজেলার ভুগৈল গ্রামে 8 বছর এক প্রতিবন্ধী শিশুকে ধর্ষণের অভিযোগে একই গ্রামের মেহেদি হাসানকে আটক করেছে পুলিশ। গেল রাতে তাকে আটক করা হয়। পুলিশ জানায়, বাড়িতে কেউ না থাকার সুযোগে বা প্রতিবন্ধী শিশুটিকে ফুসলিয়ে মেহেদি তার নিজের বাড়িতে নিয়ে একটি ঘরে নির্যাতন করে। পরে মেয়েকে মেহেদির বাড়িতে থেকে আহত অবস্থায় উদ্ধার করে জয়পুরহাট আধুনিক জেলা হাসপাতালে ভর্তি করেন তার মা। প্রতিবন্ধী মেয়েটির বাবা থানায় এসে অভিযোগ করলে পুলিশ মেহেদিকে আটক করে। এ ব্যাপারে শিশুটির বাবা বাদী হয়ে থানায় মামলা করেন। প্রতিবন্ধী শিশু মেয়ে কৃষক পর্যায়ে ধান চালের ন্যায্য দাম নিশ্চিতে খাদ্য কর্মকর্তাদের সৎভাবে চলার আহ্বান জানিয়েছেন খাদ্যমন্ত্রী সাধন চন্দ্র মজুমদার। সকালে নওগাঁর বাদলগাছি ও পত্নীতলায় 500 মেট্রিক টন ধারণ ক্ষমতার 2টি খাদ্য গুদামের উদ্বোধন করেন মন্ত্রী। এ সময় তিনি বলেন, খাদ্য কর্মকর্তাদের শতভাগ সৎভাবে চলতে হবে, এতে করে কৃষকরা খাদ্যপণ্যের ন্যায্য দাম পাবেন। আগামী মৌসুমে মিলারদের সিন্ডিকেট ঠেকাতে সরকারের নজরদারি রয়েছে বলেও জানান মন্ত্রী। বিএনপির শাসনামলে দেশে মাদকের বিস্তার ঘটেছিল বলে মন্তব্য করলেন সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী শামসুল হক টুকু। সকালে চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলা মিলনায়তনে মাদক বিরোধী সমাবেশে এমন মন্তব্য করেন তিনি। শামসুল হক টুকু বলেন, মাদক, সন্ত্রাস ও জঙ্গিবাদ রুখতে কঠোর অবস্থানে রয়েছে বর্তমান সরকার। জেলা প্রশাসক AZM নুরুল হক ও সংসদ সদস্য ডক্টর শামিল উদ্দিন আহমেদ শিমুল সহ বিশিষ্টজনরা এ সময় উপস্থিত ছিলেন। বেঙ্গল গ্রুপের সুদক্ষ ব্যবস্থাপনা ও পানি সম্পদ মন্ত্রণালয়ের সুপরিকল্পিত পদক্ষেপে দ্রুত এগিয়ে যাচ্ছে শরীয়তপুরের পদ্মা নদীর ডান তীর রক্ষা প্রকল্পের কাজের অগ্রগতিতে খুশি পদ্মাপাড়ের মানুষ। শরীয়তপুর প্রতিনিধি পাঠানো তথ্যচিত্রে বিস্তারিত জানাচ্ছেন মাসুদ মোস্তাহিদ। গত বছর পদ্মার তীব্র ভাঙনে শরীয়তপুরের নড়িয়ার, মুলফতগঞ্জ ও সুরেশ্বর থেকে 2 কিলোমিটার উত্তরে পদ্মার মাঝ নদীতে পড়েছে বিশাল চর। ভাঙন এলাকায় পূর্ব পশ্চিমের নদীর প্রবাহ এখন উত্তর দক্ষিণে প্রবাহিত হওয়ায় বদলে গেছে নদীর গতিপথ। ফলে এবারও তীব্র স্রোত মুলফতগঞ্জ ও সুরেশ্বর ঘেঁষে বইতে পারে। বিষয়টি মাথায় রেখেই দ্রুত গতিতে কাজ করছে ঠিকাদারি প্রতিষ্ঠান বেঙ্গল গ্রুপ, পানি সম্পদ মন্ত্রণালয় ও পানি উন্নয়ন বোর্ড। 8.9 কিলোমিটার বেড়িবাঁধ নির্মাণ কাজের এরই মধ্যে প্রায় 4 কিলোমিটার এলাকায় জিওব্যাগ ডাম্পিং শেষ করেছে ঠিকাদারি প্রতিষ্ঠান। আমাদের 28 লক্ষ জিওব্যাগ ডাম্পিং করার কথা ছিল, আমরা ইতিমধ্যে 15.5 লাখের কাছাকাছি জিওব্যাগ ডাম্পিং করেছি। ড্রেজিং এর প্রকল্পের যে কাজ, ড্রেজিং এর অলরেডি আমাদের 3টা ড্রেজার দিয়ে আমরা কাজ করতেছি।
পাশাপাশি ব্লক তৈরির জন্য আমরা 2টি ব্লক সাইট অলরেডি রানিং রয়েছে। নদী ভাঙন থেকে নড়িয়াকে রক্ষার সর্বোচ্চ শক্তি নিয়োগের কথা বলেছেন পানি সম্পদ উপমন্ত্রী AKM এনামুল হক শামীম। এটা বাংলাদেশের যে কোনো নদী ভাঙন কবলিত এলাকার সর্বোচ্চ পরিমাণ জিওব্যাগ এখানে ডাম্পিং হচ্ছে। এটা এই সপ্তাহে আরও বেড়ে 30,000-এর উপরে চলে যাবে। সর্বোচ্চ শক্তি নিয়োগ করে পানি সম্পদ মন্ত্রণালয় এবং পানি উন্নয়ন বোর্ড কাজ করছে। আমরা আশা করি এবার নড়িয়ার মানুষ ইনশাল্লাহ নদী ভাঙনের হাত থেকে রক্ষা পাবে। স্থানীয়রা বলছেন ড্রেজিং এর কাজটা দ্রুত গতিতে করা হলে এবছর নদী ভাঙন থেকে রক্ষা পাওয়া যাবে। দ্রুতভাবে যদি ড্রেজিংটা করা হয় তাহলে আমরা ভাঙার আশঙ্কা থেকে মুক্ত হব। কাজের অগ্রগতি যদি আরো বাড়ে তাহলে আমরা এই বর্ষা মৌসুমে আমাদের এই বাড়ি ঘর যাই আছে আমরা এ নিয়ে আমরা এই জায়গায় বসবাস করে থাকতে পারবো। এইভাবে যদি কাজ চলে ইনশাআল্লাহ আল্লাহর পাকের ইচ্ছায় আমরা অবশ্যই আল্লাহ আমাদেরকে রক্ষা করবেন। আগের থেকে অনেক ভালো কাজ করতে আছে। ভবিষ্যৎ এই ধরনের কাজ যদি এভাবে দ্রুতভাবে করতে পারে তো ইনশাআল্লাহ নদী ভাঙা থেকে আমরা রক্ষা পাবো। আসছে বর্ষা মৌসুমে পদ্মার ভাঙন রোধে সর্বশক্তি নিয়োগ করা হচ্ছে বলে জানিয়েছেন পানি উন্নয়ন বোর্ডের প্রকৌশলী। জিওব্যাগ দিয়ে ডাম্পিং এর কাজ চলমান আছে এবং প্রতিদিন আমরা 25,000 থেকে 27,000 এই রেঞ্জে ডাম্পিং করতেছি। মাসুদ মুস্তাহিদ, RTV। মধুমতি ব্যাংক বাণিজ্য সংবাদ। বাংলা বর্ষ 1426 বর্ণে ধুম লেগেছে বৈশাখী কেনাকাটায়। রাজধানীর দোকানগুলোতে শেষ সময়ের বেচা কেনায় ব্যস্ত সময় পার করছেন ক্রেতা বিক্রেতারা। সাদার উপর হালকা কাজ করা পাঞ্জাবি আর 3 পিসের পাশাপাশি বাঙালি নারীর ঐতিহ্য শাড়ির চাহিদাও রয়েছে বেশ। রাজধানী কাপড়ের কাপ বাজার ঘুরে এসে আরো জানাচ্ছেন AR বাদল। বাংলা বর্ষবরণ পহেলা বৈশাখ বাঙালির সংস্কৃতি ঐতিহ্যের অংশ হয়ে আছে বহুকাল ধরে। এরই ধারাবাহিকতায় পুরনোকে সরিয়ে প্রতি বছর পহেলা বৈশাখ আসে নতুন বারতা নিয়ে। তাই নতুন বর্ষকে বরণ করতে চাহিদা নতুন পোশাকের। রাজধানীর মার্কেটগুলোর সব দোকানেই ক্রেতাদের ভিড়। পছন্দের পোশাক কিনছেন অনেকেই। হাজবেন্ডের জন্য পাঞ্জাবি, দেবরের জন্য পাঞ্জাবি, শ্বশুরের জন্য পাঞ্জাবি, আমার জন্য 3 পিস। বৈশাখ উপলক্ষে শাড়ি কিনেছি আর আমার অর্নামেন্টসটা আজকে কিনলাম। অর্নামেন্টসটা একটু দামটা একটু বেশি, যেহেতু বৈশাখ কাছে চলে আসতে তো স্বাভাবিক একটু বেশি হবেই। তাও ভালো লাগতেছে কজ বৈশাখ নিয়ে সবাই একটু আনন্দ পেয়ে, সো এটার জন্য কিনতেছে, তো একটু দাম বেশি হলে সমস্যা নাই। এবার বৈশাখী পোশাকে কিছুটা ভিন্নতা এসেছে বলছেন বিক্রেতারা। তবে বয়স আর রুচিভেদে সব ধরনের পোশাকের চাহিদা রয়েছে বলেও জানান তারা। জলছাপা পাঞ্জাবি চলে, প্রিন্ট পাঞ্জাবি চলে, তারপরে এখানে লাল পাঞ্জাবি চলে, হলুদের ভিতরে চলে, সবুজের ভিতরে চলে, তারপরে কাজ করা পাঞ্জাবি চলে এবং প্লেন এক কালার পাঞ্জাবি চলে। বৈশাখে আমাদের ছিল স্টার শাড়ি, তারপরে আপনার ব্লক শাড়ি, স্ক্রিন প্রিন্টের শাড়ি, 3টা কোয়ালিটির শাড়ি খুব ফেভারেট এবং আমরা খুব ভালো সেল করছি শাড়ি 3টা। ব্লক আছে, বাটিক আছে, কারচুপি আছে, স্ক্রিন প্রিন্টের মধ্যে আছে। সর্বনিম্ন 500 থেকে মনে করেন আপনার 4-5 হাজার টাকা পর্যন্ত রেট আছে। গেলবারের তুলনায় এবার অতটা বৈশাখী বাজার জমেনি বলেও দাবি অনেক দোকানের। AR বাদল, RTV, ঢাকা। দর্শক, এদিকে পহেলা বৈশাখ উপলক্ষে বাজারে কয়েক গুণ বেশি দামে বিক্রি হচ্ছে ইলিশ। দাম বেশির অভিযোগ থাকলেও ক্রেতা চাহিদা আর সরবরাহ কমের অজুহাত দেখাচ্ছেন বিক্রেতারা। উৎসবকে ঘিরে দাম বেড়েছে সব ধরনের সবজির। এছাড়া ফলের বাজারে সরবরাহ ও দাম রয়েছে স্বাভাবিক। বেশি দামে বিক্রি হচ্ছে গরু ও খাসির মাংস। AR বাদলের আরেকটি রিপোর্ট। রোববার পহেলা বৈশাখ, বাঙালির প্রাণের উৎসব। তাই অতিথি আপ্যায়ন আর ঘরে খাবারের রকম বাড়াতে সাপ্তাহিক বাজারে যোগ হয়েছে বাড়তি তালিকা। ইলিশ যেন সবার পাতে থাকা চাই। ক্রেতাদের অভিযোগ, বৈশাখের কারণে বেশি দামে ইলিশ বিক্রি করছেন বিক্রেতারা। বৈশাখী উপলক্ষে ওখান থেকে আগের দাম তফাৎ 200, 300, 500 টাকা তফাৎ। এক পিস 1150 টাকা, আমার আইডিয়া 400 থেকে 450 টাকা হইতে পারে। অনেক বেশি ভাই, একদমে মাছ বিক্রি হয় না, কিছু বাড়ায় চাইতে দাম। সিজনের থেকে কেজিতে 100-200 টাকা বেশি, 200-300 টাকা বেশি। 1 কেজির উপরে এগুলো আমরা 2500-2400 টাকা কেজি বেচতেছি। এদিকে 550 টাকা কেজিতে গরুর মাংস আর 800 টাকা কেজিতে খাসির মাংস বিক্রি হচ্ছে। গ্যাসের সপ্তাহ থেকে এই সপ্তাহে একটু দাম বেশি, পয়লা বৈশাখের লইগা। গ্যাসের সপ্তাহে আছিল 520 আর এই সপ্তাহে হয়েছে 550।
মুরগির বাজারও বেশ চড়া। গেছে সপ্তাহে ব্রয়লার বেচছে 155 টাকা, এই সপ্তাহে বেচতেছে 160 টাকা। তো বৈশাখের উপলক্ষে মুরগির দামটা একটু বেশি। এদিকে ফলের বাজার স্বাভাবিক থাকলেও বাড়তি দামে বিক্রি হচ্ছে সবজি। এক হলো বৈশাখ সামনে, আর তাছাড়া মনে হয় তো সিজন, সবজি মনে হয় যা তুলনায় আছে কিন্তু তার চেয়ে কাস্টমার বেশি। এই সপ্তাহে কিন্তু গত সপ্তাহ তুলনায় কিন্তু কেজি 20-25 টাকা বাড়ছে, সামনে সপ্তাহে কমতে পারে। দীর্ঘদিন সিটি কর্পোরেশনের দ্রব্য মূল্য তালিকা হালনাগাদ না করায় সাইনবোর্ডের সামনে বসেছে দোকান। বাজার মনিটরিং না থাকায় ইচ্ছে মতো দামে পণ্য বিক্রি হচ্ছে বলে অভিযোগ অনেক ক্রেতার। আর বাদল, RTV, ঢাকা। রাজশাহীতে আলোকিত হিফজুল কোরআন প্রতিযোগিতা 2019-এর রাজশাহী অঞ্চলের প্রাথমিক বাছাই পর্ব অনুষ্ঠিত হয়েছে। অনুষ্ঠানটির টাইটেল স্পন্সর GPH ইস্পাত আর পাওয়ার্ড বাই ক্রাউন সিমেন্ট। রাজশাহী মহানগরীর কোট মোল্লাপাড়া আল হেরা কারিয়ানা ও হাফিজিয়া মাদ্রাসায় এই বাছাই পর্ব অনুষ্ঠিত হয়। প্রধান অতিথি ছিলেন রাজশাহী সিটি কর্পোরেশনের 2 নং ওয়ার্ড কাউন্সিলর নজরুল ইসলাম। বিচারক হিসেবে উপস্থিত ছিলেন হাফেজ মাওলানা মুস্তাফিজুর রহমানী, হাফেজ মাওলানা হুসাইন মোহাম্মদুল্লাহ, রাজশাহীর মোল্লাপাড়া আল হেরা কারিয়ানা ও হাফিজিয়া মাদ্রাসার পরিচালক হাফেজ কিজির আহমেদ ও আব্দুল্লাহ আল মাসুদ। আমরা আগাবো। জি জি। ক্লেমন খেলার সংবাদ ফুটবল। নারী ফুটবলে জাগরণ ঘটানো ও বঙ্গমাতার আদর্শ ছড়িয়ে দেবার লক্ষ্যে নারী ফুটবল দিবস পালন করল বাংলাদেশ ফুটবল ফেডারেশন। এই ধরনের অনুষ্ঠান খেলোয়াড়দের পাশাপাশি মা বাবাকেও ফুটবলের ব্যাপারে সচেতন করবে বলে মনে করেন বাফুফের সভাপতি কাজী সালাউদ্দিন। আর সহযোগিতায় বিভিন্ন প্রতিষ্ঠানে এগিয়ে আসা নারী ফুটবল এগিয়ে যেতে বড় ভূমিকা পালন করবে বলে মন্তব্য কলম্বিয়ার সাবেক ফুটবলার জেসিকা হুরতাদোর। অরণ্য গফুরের রিপোর্টে বিস্তারিত। কোচিং ক্লিনিক, শেয়ারিং, গ্যাদারিং, প্রমোটিং, এমন ইতিবাচক বিষয়গুলো নিয়ে বাফুফের আয়োজন নারী ফুটবল দিবস, যেখানে মধ্যমণি 2 কলম্বিয়ান, প্রশিক্ষক জেসিকা ও ফুটবলার ক্যাথরিন। বাফুফে ফোর্টিস ফুটবল একাডেমির শান্ত পরিবেশে জাতীয় দলের ফুটবলার ছাড়াও উপভোগ্য উপায়ে ফুটবল শিখতে হাজির বিকেএসপি ও কয়েকটি বিদ্যালয়ের 130 মেয়ে। এমন সুযোগ গ্রহণে চৈত্রের তাবদাহ উপেক্ষা করেই প্রশিক্ষণে মনোযোগী মেয়েরা। এমন আয়োজন ভালো খেলতে উৎসাহ যোগাবে বলে মনে করেন আনুচিং মনিকারা। স্কিল, তারপরে প্র্যাকটিস, সবকিছু নিয়েছে। আসলে এটা আমাদেরকে অনেক উৎসাহিত করে। তাড়াতাড়ি মুভমেন্ট যেগুলো হচ্ছে, তো ড্রিবলিং, আমাদের বল নিয়ে সামনে দ্রুত যাইতে হবে, তারপরে হচ্ছে আমাদের আরো অনেক কিছু। এই কর্মকাণ্ডে অংশ নিতে পেরে রোমাঞ্চিত কলম্বিয়ান প্রশিক্ষক। They're inspired just as much as we're inspired. To keep going, to keep motivating, to keep pushing. You know, all of us coming together and supporting all these women is really something extraordinary. নারী ফুটবল দিবসের উৎসাহ দেখে নারী লীগ মাঠে নামানোর সাহস পাচ্ছেন বাফুফের সভাপতি। This will bring an awareness future প্যারেন্টসদের কাছে যে বাচ্চারা খেলাধুলা করতে পারে। But this is a very good thing for health, physically, mentally, এবং this will keep children out of drugs. এমন আয়োজন নারী সমাজের জন্য অনুপ্রেরণা বলে মনে করেন বঙ্গমাতা আন্তর্জাতিক গোল্ড কাপের অ্যাম্বাসেডর চিত্রনায়িকা জয়া আহসান। স্পোর্টস এবং ফুটবল ফেডারেশন যেভাবে তাদেরকে যে প্ল্যাটফর্মটা দিয়েছেন, এটা অসাধারণ, অনবদ্য। এটা বাংলাদেশের যেসব নারীরা যেখানেই আছেন, পিছিয়ে আছেন, আমরা মনে করি তারা আসলে ইন্সপায়ার হবেন। এমন আনন্দময় পরিবেশে নিয়মিত প্রশিক্ষণ চান খেলোয়াড়রা। অরণ্য গফুর, RTV, ঢাকা। এবার মধুমতি ব্যাংক বঙ্গমাতা আন্তর্জাতিক গোল্ড কাপের খবর জানাবো। বয়সভিত্তিক ফুটবলে মুগ্ধতা ছড়াচ্ছেন মেয়েরা। তাদের ধারাবাহিকতার স্বপ্ন দেখাচ্ছে দেশের ফুটবলকে সামনে নেয়ার। যাদের হাত ধরে এমন সাফল্য, তাদেরই একজন সানজিদা আক্তার। মমিন রোহনের ধারাবাহিক প্রতিবেদনের 7ম পর্বে থাকছে সানজিদার ফুটবলার হয়ে ওঠার গল্প। মানে খেলাটা শুরু হয়েছে তো তখন আমি ক্লাস 5-এ পড়ি, আর তখন থেকে আমার খেলা শুরু। তো আমি যখন প্রথম ফুটবল খেলতাম তখন আমার মা, আমার বড় 2 বোন না করতো যে মানে খেলার দরকার নাই। আমি যখনই মানে বিকাল টাইমে খেলাধুলা করে আসতাম স্কুল ছুটির পরে,
তখনই আমার মেজো বোন মানে আগে থেকে আমার মানে মনে করে যেত যে আমি প্র্যাকটিস করে বাসায় আসছি। তো আমি তাদের কথা না শুনে চুরি করে যায় পড়তে বসলাম হাত মুখ ধুয়া। তো মানে বাবার কাছে যখন মানে বলছে এই বিষয়টা, তখন আমার বাবা বলছে যে তুমি যদি তোমার লেখাপড়া এসব ঠিক রেখে মানে প্র্যাকটিস করতে পারো, এটা চালাতে পারো, তাহলে সমস্যা নাই। ফুটবলে নিজের শুরুর কথা এভাবেই বলছিলেন সঞ্জিদা আক্তার। মাঠের খেলায় মুগ্ধতা ছড়িয়ে ময়মনসিংহের কলসিন্দুরকে অন্যরকম পরিচিতি এনে দেওয়া কয়েকজন মেয়ের মধ্যে সঞ্জিদা একজন। মাঝ মাঠের এই কুশলী খেলোয়াড়ের জন্ম 2001 সালের 20 মার্চ। বাবা লিয়াকত আলী ও মা জ্যোৎস্না খানমের 6 সন্তানের তৃতীয় সঞ্জিদা। লিয়াকত আলী পেশায় কৃষক, চেয়েছিলেন পড়াশোনা করে মেয়ে বড় কিছু হবে, কিন্তু সঞ্জিদা হলেন ফুটবলার। গায়ে জড়িয়েছেন জাতীয় দলের জার্সি, প্রতিনিধিত্ব করেছেন প্রতিটি বয়স ভিত্তিক দলের হয়ে। 2014 সালে হয়েছেন এশিয়ার সেরা 7ম নারী ফুটবলার। তাতেও যেন সাফল্যের তৃষ্ণা এতটুকুও কমেনি সঞ্জিদার। অনেক দেশ আগে চিনতো না, এখন সবাই চিনে যে বাংলাদেশ বলে একটা ছোট্ট একটা দেশ আছে, ওইখানকার মেয়েরা খেলে, দিন দিন ডেভেলপ মানে করতেছে ফুটবলে, বিশ্বের দরবারে পরিচয় করতেছে আমরা বাংলাদেশকে। মেয়েদের সাফল্যে মুগ্ধ পুরো দেশবাসী। তাদের পাশে এসে দাঁড়িয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনাও। তবে এই পর্যায়ে আসতে রীতিমতো যুদ্ধ করতে হয়েছে সঞ্জিদাকে, পাড়ি দিতে হয়েছে নানা প্রতিকূলতা, প্রতিবন্ধকতা। শুরুর দিনগুলোর কথা মনে হলে এখনো কষ্টে ভরে ওঠে মন। তাই নারীদের সম অধিকার আদায়ে দৃপ্ত আহ্বান সঞ্জিদার কণ্ঠে। ছেলেরা যেরকম মানে অধিকার বুক করে সব দিকে সমান অধিকার, আমি মানে আশা করি যেন মেয়েরাও যেন এরকমই হয়। যেমন আমার ফ্যামিলিতে কোনো আমার বড় ভাই নাই, এখন আমি মানে খেলাধুলা মানে করি বা সবাই আমাকে চিনে, তো হ্যাঁ আমাকে নিয়ে আমার বাবা মা অনেক গর্ববোধ করে। এবার ঘরের মাঠে বঙ্গমাতা আন্তর্জাতিক গোল্ড কাপের আসর। 6 জাতির এই টুর্নামেন্টটাকে স্মরণীয় করে রাখতে চান নারী দলের মেসি খ্যাত সঞ্জিদা। বঙ্গমাতা এই প্রথম আমাদেরকে দেওয়া শুরু হইতেছে, তো আমরা আশা করি টুর্নামেন্টটা অনেক বড় হবে। মমিন রোহন, RTV, ঢাকা। এরই সাথে শেষ করব সন্ধ্যা সংবাদ। তবে যাবার আগে মার্কেন্টাইল ব্যাংক শিরোনামগুলো জানাবো আরো একবার। মাদ্রাসা ছাত্রী নুসরাতকে হত্যায় জড়িতরা কেউ ছাড় পাবে না জানালেন প্রধানমন্ত্রী। বললেন নিন্দা জানানোর ভাষা নেই। নুসরাতকে পুড়িয়ে হত্যা মামলায় নুরুদ্দিন সহ গ্রেপ্তার 3 হত্যাকাণ্ড পরিকল্পিত বলছে মানবাধিকার কমিশন। খালেদা জিয়ার পেরোল নিয়ে দ্বিধাদ্বন্দ্বে বিএনপি। প্রতিহিংসার রাজনীতির কারণে মিলছে না মুক্তি, অভিযোগ নেতাদের। এবং জয়পুরহাটের বানিয়াপাড়ায় যাত্রীবাহী বাস উল্টে খাদে 5 নারী সহ নিহত 8, আহত কমপক্ষে 20 জন। সন্ধ্যা সংবাদ এ পর্যন্তই। RTV সবশেষ সংবাদ জানতে যে কোনো মোবাইল ফোন থেকে 24141 নম্বরে ডায়াল করুন। আর মোবাইল ফোনের সংবাদ দেখতে অ্যাপ স্টোর, গুগল প্লে বা উইন্ডোজ স্টোর থেকে ডাউনলোড করুন RTV অ্যাপস। এছাড়াও তাৎক্ষণিক ও বিনোদন সংবাদ জানতে বিশ্বের যে কোনো প্রান্ত থেকে ভিজিট করুন facebook.com/RTV online এবং youtube.com/RTV Digitals। এতক্ষণ সঙ্গে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ।